অনেক দূর থেকে ফজরের আজান কানে আসতেই চোখের পানি মুছে নিলাম। আমার বিয়ের ১.৫ বছর হয়ে গেছে, কিন্তু এখনো স্বামীর সাথে একটা কথা বলতে পারিনি। আমাকে বিয়ে করে চলে গেছে আমেরিকা। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অতঃপর নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নামাজ শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বড্ড মাথা ব্যথা করছে, তাই চুলায় গরম পানি বসালাম চা বানাতে। চা বানিয়ে নিজের ঘরে এলাম আবারও। বিছানায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল একটা ছবির ওপর। মুহূর্তেই ভুলে গেলাম মাথা ব্যথার কথা। ছবিটা হাতে তুলে নিলাম। আমার চোখে জলরাশি জমা হয়েছে। ছবিটা আর কারো নয়, আমার স্বামীর। হাত বুলিয়ে দিলাম তার ছবিতে। তাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আচ্ছা, আমি কি কখনো তাকে ছুঁতে পারবো নিজের হাতে? আমার বুকটা ভারী হয়ে গেল। আচ্ছা, সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কথা ভেবে রাত জাগে? এই যে আমি তার অপেক্ষায় শত শত রাত পার করে দেই। এই যে আমি গাড়ির আওয়াজ পেলেই ছুটে যাই সে আসবে বলে, কিন্তু সে আসে না একবারও। সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কাছে আসতে চায়? আচ্ছা, সে যদি জানতে পারে আমার রাত জাগার কারণ, সে তাহলে কি করবে? আর ভাবতে পারলাম না, কারণ আমার হাতের কাপটা নিচে পড়ে গেছে। তার কথা ভাবতেই আমার শরীর এতটা কাঁপতেছিল যে চায়ের কাপটা হাত থেকে পড়ে গেছে। আমার নাম রায়। আমার বয়স ১৮ বছর। মামা আর মামির কাছে আমি বড় হয়েছি। আর আমার স্বামী আবরার খান জয়, যে পেশায় ব্যবসায়ী, আর বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। আবরার ছবিটা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করলাম। ছবিটা বিছানার পাশে রেখে ভাঙা কাঁচগুলো পরিষ্কার করে নিলাম। হঠাৎ করে একটা কাঁচ আমার হাতে ঢুকলো। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মনে পড়ে গেল অতীতের কথা। তখন আমার বয়স ১০ বছর। আমি গ্রামের সাধারণ একটা পরিবারের মেয়ে। আমার মা ক্যান্সারে মারা গেছে যখন আমার ১০ বছর। মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করে। সৎ মা আমাকে একদম দেখতে পারতো না। আমার বাবার গ্রামের বাজারে কাপড়ের দোকান ছিল অনেক বড়। বাবা সারাদিন পর বাড়িতে আসলেই সৎ মা আমার নামে মিথ্যা কথা বলে বিচার দিত। আমার নিষ্ঠুর বাবা সত্য মিথ্যা যাচাই না করেই আমাকে শাস্তি দিত। আমার কষ্ট সহ্য করতে না পেরে মামা আমাকে তার কাছে নিয়ে আসেন। আমার মামা গ্রামের চেয়ারম্যান। গ্রামে মামার মোটামুটি ভালোই দাপট আছে। মামা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মামি আমাকে একদম দেখতে পারতো না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এভাবেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার যখন প্রায় ১৭ বছর বয়স, তখন এক বৈশাখী ঝড়ের মতো আবরার আমার জীবনে আসে। আবরার এসেছিল তার বন্ধুদের সাথে বেড়াতে আমাদের গ্রামে। আবরারকে আমিও চিনতাম না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এক কালবৈশাখী ঝড় আমার জীবনটা এলোমেলো করে চলে গেল। এই রাই, কোথায় গেলি? মামির গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে তার কাছে গেলাম। আমি যেতেই মামি বলল, হ্যাঁ রে নবাবের বেটি, এত সময় লাগে আসতে? রায় নিচু স্বরে বলল, মামি আসলে আমি খাচ্ছিলাম তাই। হ্যাঁ, সারাদিন শুধু গেলা আর অন্ন ধ্বংস করা, তাই না? এই নে টাকা, আজ স্কুল থেকে আসার সময় এই ঔষধগুলো নিয়ে আসবি। ঠিক আছে মামি, রায় বলল। একটু পরেই রায় স্কুলে চলে গেল। স্কুল শেষ করে ঔষধ কিনে নেয় রায়, কিন্তু তারপরেই মুষলধারে বৃষ্টি নামে। রায় ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা দোকানের পাশে। ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায় কোনো কুল না পেয়ে এবার দৌড় দেয় বৃষ্টিতে। এদিকে মেঘে চারিদিক অন্ধকার হয়ে গেছে। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। রায় দৌড়াতে দৌড়াতে একটু দূরেই একটা কুঁড়েঘর দেখতে পেল। রায় ওই ঘরটার দিকে দৌড়ে গেল। রায় ঘরটায় প্রবেশ করতেই তার মুখে ভয় এসে জমা হলো, কারণ ওই ঘরে একটা ছেলে বসে আছে খড়ের পাশে। ছেলেটাও রায়কে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এদিকে রায়ের ভিজে যাওয়া শরীরে লেপ্টে যাওয়া জামার দিকে তাকিয়ে ছেলেটির নাজেহাল অবস্থা। রায় যে তাকে ভয় পাচ্ছে ছেলেটা বুঝতে পেরে বলল, আমাকে ভয় পেতে হবে না। আমিও তোমার মতো বৃষ্টিতে আটকে পড়েছি পুচকি। বৃষ্টি থামার আগে তুমি চাইলে এখানে বসতে পারো। ছেলেটাকে রায়ের খারাপ মনে হলো না। রায় ছেলেটার থেকে অনেক দূরে বসলো।
রায়কে স্বাভাবিক করার জন্য ছেলেটা বলল, আমার না কি? রায় কাঁপা গলায় বলল, আমার নাম রায়। আপনার কি নাম? ছেলেটা জবাব দিল, আমার নাম আবরার খান জয়। আপনাকে তো কখনো দেখিনি, আপনি কি এলাকায় নতুন? আসলে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, একটু দরকারে বেরিয়েছিলাম, কিন্তু দেখো বৃষ্টির জন্য আটকে গেলাম। তুমি কেন আটকে গেলে বৃষ্টিতে? স্কুল শেষ করে মামার ঔষধ কিনতে দেরি হয়ে গিয়েছে। ও, তুমি তো শীতে কাঁপছো, তুমি আমার এই শার্টটা পরতে পারো। না থাক, লাগবে না। আরে নাও, ভালো লাগবে। রাই শার্টটা নিল। এমনিতেও তার শীত লাগছিল অনেক। এমন অনেক কথা হলো রায় আর আবরার মাঝে। কথা বলতে বলতে দুইজন যে কখন ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারল না। আর এটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। মানুষের প্রচন্ড চিৎকারের আওয়াজে আবরার আর রাইয়ের ঘুম ভাঙে। তারা বাইরে আসতেই সবাই তাদের ঘিরে ধরল। একজন বলল, এই মাইয়া এতই যখন পুরুষ মানুষের লগে ঢলাঢলি করতে মন চায়, তাহলে নিজের মামারে বলতে পারিসনি? এইভাবে লুকিয়ে লুকিয়ে তামাশা করছস কেন? এমন ভাব ধরে থাকিস যেন কিছুই বুঝিস না, আর তলে তলে পুরুষ মানুষের সাথে রাত কাটাতে ভালো লাগে না। আরেকজন বলল, তা হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে এইভাবে অবৈধ সম্পর্ক কতবার করেছিস? হ্যাঁ। আবরার এবার সহ্য করতে না পেরে বলল, আপনারা এইসব কি বলছেন? কারো ব্যাপারে না জেনে কথা বলা উচিত না। কাল রাতে আমরা আবরার কথা শেষ করার আগেই আরেকজন বলল, ব্যভিচার করে এখন আবার বড় বড় কথা। এই ওদের নিয়ে চল। আবরার আর রায়কে নিয়ে বিচার সভা বসেছে। গ্রামের সবার একটাই কথা, হয় রায়কে বিয়ে করতে হবে, নইলে তারা আবরারকে জেলে দেবে। রাইয়ের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসেছে। কাল সারা রাত রাইয়ের মামা রায়কে খুঁজেছে। মামাকে দেখে রায় তার কাছে গেল। মামাকে জড়িয়ে ধরতে গেলেই রাইয়ের গালে সজোরে থাপ্পড় পড়ল। রাইয়ের মামা বলল, আমাকে একদম তুই ছুবি না। এই পাপ করার আগে তুই কেন মরে গেলি না? আমার মান সম্মান এভাবে তুই নষ্ট করে দিলি? মামা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ওনারা না জেনেই আমার নামে মিথ্যা কথা বলছে। রায় বলল। রাইয়ের মামি বলল, হ্যাঁ রে, একে তো পাপ করেছিস, আবার বড় বড় কথা। নিজের মাকে খেয়ে বসে আছিস, বাবার ঘরেও তো ঠাঁই হলো না, এখন আমাদের ঘাড়ে এসে পড়লি। পরের কথা সহ্য করতে পারলেও নিজের মানুষদের এই অপবাদ রায় সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। রায় বলল, আমাকে তোমরা ভুল বুঝছো মামা, আমি ওই লোকটার সাথে কিচ্ছু করিনি। আস্তে আস্তে পুরো গ্রামে আবরার আর রাইয়ের কথা ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামে রায়কে ছিছি করছে। আবরার বন্ধুরাও এলো। আবরার তার বন্ধু সাদির বাড়িতে এসেছিল ওর বোনের বিয়েতে। সাদিয়া অবস্থা খারাপ দেখে আবরারকে বলল, যা করার তাড়াতাড়ি কর আবরার, একবার যদি তোকে জেলে দেয় এরা তাহলে রক্ষে নেই। তোর বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে, তাই যা করার ভেবেচিন্তে কর। আবরার কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আবরার কথা শেষ হতেই সবাই কাজী আনতে গেল। অবশেষে আবরার আর রাইয়ের 15 লাখ টাকা দেনমোহরে বিয়ে হলো। রায়কে ওর মামা আর ঘরে তোলেনি। শেষ বিদায়ে নিজের কলিজার টুকরার দিকে ফিরেও তাকায়নি। গাড়ি চলছে আপন গতিতে। আবরার রায়কে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি, তবে আবরার ফোনে কারোর সাথে কথা বলছে। আবরার রায়কে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ি ভেতরে যেতেই আবরার গাড়ি থেকে নেমে গেল, কিন্তু রায়কে বের হতে বলেনি। রায় চুপচাপ গাড়িতেই বসে আছে। হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দিল। রায় সেই দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সের দিক থেকে রায়ের চেয়ে বড়ই হবে মেয়েটা। মেয়েটা কোমল গলায় বলল, আমার নাম মিসকা, সম্পর্কে তোমার ননদ হই আমি। কি হলো, নেমে এসো, বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। রায় মাথা নিচু করে বেরিয়ে এলো। রায়কে বাড়ির ভেতর মিসকা নিয়ে গেল। রায় বাড়ির ভেতরে যেতেই এক ভদ্র মহিলা বলে উঠল, এই গাইয়া ভূতটাকে কেন বাড়ির ভেতরে নিয়ে এলি মিসকা? অসভ্য মেয়ে কোথাকার, আমাদের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিল। বড়লোক দেখলেই মাথা খারাপ হয়ে যায়। রায় ছলছল চোখে তাকিয়ে রইল মহিলাটার দিকে।
মিশকা এবার বলল, প্লিজ ফুপি, চুপ করো। কারো ব্যাপারে না জেনে কখনো কথা বলতে নেই, এতে পাপ হয় জানো না। এই মিশকা, তুই আমাকে জ্ঞান দিস না। হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বর রায়ের কানে আসতেই রায় চমকে উঠল। মিশকা, এইটা বুঝি আমাদের আবরার বউ? হ্যাঁ মা, মিশকা বলল। মহিলাটি রায়ের কাছে এসে দাঁড়ালো। নিজের হাত থেকে দুটো বালা খুলে রায়কে পরিয়ে দিয়ে বলল, সুখী হও। এবার আবরার ফুপু বলল, এটা কি করছো অনিলা? নিজের ঘরে কালসাপকে ঠাঁই দিচ্ছ তুমি? আমার ছেলে বিয়ে করে এনেছে, শাশুড়ি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম। এখন এই মেয়েকে কি করবে তা তার ব্যাপার। রায় যখন বুঝতে পারল বালা পরিয়ে দেওয়া এই কঠিন গলায় মানুষটি তার শাশুড়ি, তখন সে মাথা নুইয়ে আনিলা বেগমকে সালাম করতে গেল। রাইয়ের হাত আনিলা বেগমের পা ছোঁয়ার আগেই তিনি রাইয়ের হাত ধরে ফেললেন। অতঃপর বললেন, ছেলের বউরা মেয়ের মতো হয়। তুমি মিশকার থেকে কোনো অংশে কম নও আমার কাছে। আর কখনো আমার পা ছোঁয়ার মতো অপরাধ যেন না হয়। আমাকে নিজের মা মনে করবে সবসময়। কথাগুলো বলে আনিলা বেগম চলে গেল। এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি নামক মানুষটা যে স্বচ্ছ মনের মানুষ তারাই বুঝলো। তার কথা কঠিন স্বরে বললেও মনটা একেবারে নরম। মিশকা রায়কে আবরার ঘরে নিয়ে গেল। মিশকা দেখলো আবরার ব্যাগের মধ্যে জামাকাপড় আর কিছু কাগজ গুছিয়ে রাখছে। মিশকা আবরারকে বলল, ভাইয়া তুমি হঠাৎ ব্যাগে কেন কাপড় গুছিয়ে নিচ্ছ? মাত্রই তো বাড়িতে এলে। আবরার কোনো কথা বলল না। মিশকা আবারও আবরার কাছে যে বলল, কি হলো ভাইয়া, বলো না। এবার আবরার কঠিন চোখে একবার রায়ের দিকে তাকালো। তারপর বলল, আমাকে এই মেয়েটা ফাঁসিয়েছে। এই মেয়েটার সাথে আমি কিছুতেই সংসার করব না মিশকা। আবরার কথাটা বলেই বেরিয়ে গেল। মিশকা আনিলা বেগমকে ডাকতে লাগলেন। আনিলা বেগম আস্তে আস্তে আবরার গাড়ি নিয়ে বের হয়ে গেছে। রায় শুধু মূর্তির মতো দাঁড়িয়েছিল। আবরার ফুপু রুহানা বেগম আনিলা বেগমের কাছে এসে বলল, বলেছিলাম না ওই মেয়েটা অলক্ষী একটা? দেখলি তো কিভাবে ছেলেটা চলে গেল? আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে কিভাবে বিয়ে করে নিল ওই ছোট লোকের মেয়েটা। আনিলা বেগম তার কথায় কান না দিয়ে আবরারকে কল করলো। প্রথমবারে আবরার কল রিসিভ না করলেও পরে রিসিভ করলো। আবরার ফোন রিসিভ করতেই আনিলা বেগম বলল, আবরার বাবা, তুই কোথায় যাচ্ছিস সোনা? আমি আমেরিকা চলে যাচ্ছি মা। আবরার বলল, কেন বাবা, এমন করিস না, পরে কিন্তু আফসোস করবি তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, চলে আয় বাড়িতে তাড়াতাড়ি। আনিলা বেগম ওই দিন আবরারকে অনেক বোঝায়, কিন্তু আবরার ফিরে আসেনি। বর্তমানে হঠাৎ দরজায় টোকা পড়তেই রায়ের ধ্যান ভেঙে যায়। রায় পাশে তাকিয়ে দেখে চা ঠান্ডা হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখে আলো ফুটে গেছে। রায় একবার আবরার ছবির দিকে তাকিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতেই মিশকা ভেতরে আসে। মিশকা বলল, রাই আজ কলেজে যাবে না? হ্যাঁ আপু, যাব। ওকে, আমার সাথে তাহলে চলো, আর একটু পরে নাস্তা করতে নিচে এসো কেমন? মিশকা চলে যেতেই রায় দরজা লাগিয়ে দেয়। রায় ছাদহীন বিশাল ডিভানে গিয়ে তার লাগানো ফুল গাছে পানি দিতে লাগে। আবরার একদম গাছ পছন্দ করে না, কিন্তু রায়ের গাছ লাগাতে বেশ ভালোই লাগে। নিজের অবসর সময় এই গাছের সাথেই রায় পার করে দেয়। একটু পরে রায় রেডি হয়ে নিচে নাস্তা করতে যায়। রায়কে দেখেই রুহানা বেগম বলল, এসে গেছে নাস্তা করতে। এই মেয়ে, তোমার লজ্জা করে না এই বাড়িতে থাকতে? নিজের মা বাপ তো খোঁজ নেয় না, আর যাদের কাছে বড় হয়েছো, তোমার ওই মামা মামি তো এই পর্যন্ত তোমার একটা খোঁজ নিল না। তা জন্মের কি ঠিক আছে, নাকি কুড়িয়ে পেয়েছে তোমাকে? রায়ের চোখ পানিতে ভরে এলো। রায় নিজের কান্না থামাতে না পেরে দৌড়ে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে হাউমাউ করে রায় কাঁদতে লাগলো। গভীর রাত হয়ে গেছে। রায় ডিভানে দাঁড়িয়ে আছে। আজ সারাদিন রায় ঘর থেকে বের হয়নি। আনিলা বেগম একটু আগে জোর করে রায়কে খাইয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে পরম যত্নে রায়ের কপালে চুমু দিয়ে গেছেন। আনিলা বেগমকে কখনো শাশুড়ি মনে হয় না রায়ের। নিজের মায়ের জায়গাটাই রায় তাকে দিয়েছেন। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে।
হঠাৎ রায় ডুকরে কেঁদে দিল। কেন আবরার, আমার কি দোষ? আপনি কেন আমাকে ভুল বুঝলেন? আমি কেন দোষ না করেও শাস্তি পাবো? আমাকে আপনার সাথে বেঁধে কেন চলে গেলেন? দিনের পর দিন লোকের অপমান যে আমি আর নিতে পারছি না। আমি যে ক্লান্ত হয়ে পড়ছি আবরার। রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। অপরদিকে আনিলা বেগম ঘরে বসে আছে। কিছুক্ষণ পর আফজাল খান ঘরে প্রবেশ করে। আফজাল খান হচ্ছে মিশকার আবরার বাবা। আনিলা বেগমকে অন্যমনস্ক দেখে তিনি বললেন, কি হয়েছে আনিলা? আজকাল রায়ের জন্য বড্ড চিন্তা হয়। আবরার চলে যাওয়ার পর আর খোঁজ নেয়নি মেয়েটার। মেয়েটা দোটানার মধ্যে আছে। আর প্রতিদিন তোমার বোনের অপমান, মেয়েটা নিজেকে আরো গুটিয়ে নিচ্ছে। মেয়েটার বাড়ির কেউ তার খোঁজ নেয় না। কি করব আমি বুঝতে পারছি না। আফজাল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্ত্রীকে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করতে পারি। এখন চলো ঘুমাবে। রায়ের চোখে ঘুম নেই। একের পর এক ধাক্কা তাকে ভেঙে দিয়েছে। নিজের প্রিয়জনরা যেভাবে তাকে দূরে ঠেলে দিয়েছে, তাতে এক চরম হতাশায় সে ভুগছে। হতাশা তাকে ঘিরে ধরেছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে তার। কিন্তু রায় পারে না মরে যেতে। আত্মহত্যা যে মহাপাপ, এই পাপ সে করতে চায় না। রায় ফুঁপিয়ে কাঁদছিল। ঠিক তখনই রায়ের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। আজকাল হঠাৎ হঠাৎ রায়ের মাথা খুব ব্যথা করে। রায় কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি। রায় ব্যথায় মাথা চেপে ধরে। রায় নিজের নাকে তরল কিছুর আভাস পায়। রায় একটা আঙুল নাকের নিচে রাখতেই তার আঙুল ভিজে গেল। রায় নিজের আঙুলটা সামনে ধরতেই লাল বর্ণের রক্ত দেখতে পেল। রায়ের নাক থেকে রক্ত আসছে বিন্দু বিন্দু করে। রায় মাথাটা দুই হাতে চেপে ধরল। তারপরে আস্তে করে উঠে দাঁড়ালো। রায় ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিল। তারপর একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নিল। আস্তে আস্তে চোখ মেলে রায় তাকালো। মাথাটা এখনো ভার হয়ে আছে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 9টা বাজে। রায় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে নামতেই রায় অবাক হয়ে গেল। সবাই বাড়ি পরিষ্কার করছে। বাড়ি রং করার জন্য লোকও এসেছে। হঠাৎ এত লোক কেন কাজ করছে, এর মানে রায় বুঝল না। রায় রান্নাঘরে উঁকি মারতেই আনিলা বেগমকে দেখতে পেল। রায় মলিন কণ্ঠে একবার বলল, মা। আনিলা বেগম পেছনে ঘুরে রায়কে দেখে একটা মুচকি হাসি দিল। তারপর রায়ের কাছে এসে বলল, আমার মায়ের ঘুম হয়েছে? রায় বলল, হুম, হয়েছে। আনিলা বেগম বললেন, কত বেলা হয়েছে দেখছিস? তাড়াতাড়ি খেয়ে নে যা। আমার খেতে ইচ্ছে করছে না মা। কেন রে, কি হয়েছে আবার? আমার মাথাটা ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না। আনিলা বেগম ব্যস্ত কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে? ডাক্তার ডাকতে বলবো তোর বাবাকে? না মা, এমনি ব্যথা করছে, তুমি টেনশন করো না। এখন যা, খেয়ে নে তাড়াতাড়ি, অনেক কাজ আছে আমার। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল তাড়াতাড়ি। মা, বাড়িতে এত লোক কেন কাজ করছে? কেউ কি আসবে বাড়িতে? আনিলা বেগম মুচকি হেসে বললেন, আবরার আসছে। আজ সকাল 5টায় কল করেছিল এয়ারপোর্ট থেকে। এখন প্লেনে আছে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। রাইয়ের পা ঠান্ডা হয়ে এসেছে। বুকের ভেতর অজানা ঝড় শুরু হয়েছে। বুকের বাপাসটা খুব করে কাঁপছে। রায় কোনো রকম খেয়ে নিজের ঘরে চলে গেল। রায়ের চোখে জল রাশি জমা হয়ে গেছে। আজ কি সত্যি সে আসবে? আচ্ছা, আবরার কি তার সাথে একটু কথা বলবে, নাকি দূরে ঠেলে দেবে ভুল বুঝে? রায় পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রাখলো। কাবাডের অর্ধেক ফাঁকা করে রাখলো। বিকেল হয়ে গেছে। রায় ডিভানে দাঁড়িয়ে আছে। রায়ের ছোট্ট মনে হাজারো কথার ছন্দ খেলা করছে। হঠাৎ গাড়ির শব্দে রায়ের ধ্যান ভাঙে। আফজাল খান আবরারকে রিসিভ করতে গিয়েছিল। রায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির দিকে। রায়ের অপেক্ষার প্রহর শেষ করে গাড়ির ভেতর থেকে কালো কোট পরা আবরার বেরিয়ে এলো। রায়ের বুকে লাফ ডাব আওয়াজ প্রচন্ড গতিতে বেড়ে গেছে। রায় আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল মিশকার ঘরে। আবরার নিজের বাড়িতে অনেকদিন পর এসেছে। আনিলা বেগমের খুশির শেষ নেই। ছেলেকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেললেন। আবরারও মাকে জড়িয়ে ধরল। আবরার নিজের ঘরে আসলো সবকিছু নিয়ে। মায়ের কান্না থামাতে বেশ বেগ পেতে হয়েছে তার।
ঘরটা পরিষ্কার দেখে আবরার খুশি হলো। আবরার চারিদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। যার জন্য এসেছে তাকেই কোথাও দেখতে পেল না সে। আবরার ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিজের জিনিস কাবার্ডের ফাঁকা জায়গায় রাখলো। তারপর বাকি অর্ধেক জায়গায় রাখা কাপড়গুলো কয়েকটা ব্যাগে ভরে নিল। আবরার বাড়ির সবার সাথে আড্ডা দিয়েছে। সাদিও এসেছিল আবরার সাথে দেখা করতে। রাত 10টা বেজে গেছে, আবরার ঘরে বসে আছে। তার খুব রাগ হচ্ছে কারোর উপর। সে রাগে মাথা নিচু করে বসে আছে। অন্যদিকে রায় মিশকার ঘরে বসে আছে। সে আবরার ঘরে যাবে না। আনিলা বেগম অনেকক্ষণ ধরে রায়কে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করায়। রায় ভয়ে ভয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। চিরচেনা ঘরটাতে আজ প্রবেশ করতেই তার ভয় করছে। রায় ঘরে যেয়ে দেখল আবরার ঘরে নেই। রায় বিছানার এক কোণে যেয়ে শুয়ে পড়তে গেল। রায় আবরার সামনাসামনি হতে চায় না। রায় বিছানাতে শুয়ে পড়বে এমন সময় একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে এলো। রায় পেছনে তাকিয়ে দেখল আবরার কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে। আবরার বলল, তুমি আমার বেডে কি করছো? রায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো এখানেই ঘুমাই প্রতিদিন। মানে তুমি এতদিন এখানে ঘুমিয়েছ? আবরার বলল। রায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আবরার চোখে একরাশ ঘৃণা থাকলেও রায়ের চোখে এক সমুদ্র ভালোবাসা। আবরার আবারও বলল, আজ থেকে আর এখানে ঘুমাতে পারবে না তুমি। মলিন কণ্ঠে রায় বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? বারান্দায় ঘুমাবে তুমি। আমার ঘরে তোমার জায়গা হবে না। রায়ের ছোট্ট মনে কষ্টগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রায় নিজের জায়গায় দাঁড়াতে পারছে না। তার খুব কষ্ট হচ্ছে। আবরার কথাগুলো বলে কাবার্ড খুলল। তারপর একটা পেপার রায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই পেপারে সাইন করে দাও। রায় বলল, এটা কিসের পেপার? আবরার কাট কাট গলায় বলল, ডিভোর্স পেপার। তুমি এই বাড়িতে আর 4 মাস থাকতে পারবে। তারপর তুমি চলে যাবে। আবরার কাবার্ড খুলে একটা প্যাকেট বের করলো। তারপর আবরার বলল, এখানে দেনমোহরের সব টাকা আছে। 4 মাস পরে চলে যাবে তুমি আমাকে মুক্তি দিয়ে। এখন পেপারে সাইন করে দাও। রায় বুক ভরা কষ্ট নিয়ে বলল, এখন সাইনটা না করলে হয় না? 4 মাস পরেই না হয় সাইনটা করব। আবরার বলল, না, এখনই করে দাও। তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই। তোমরা ছেলেদের ভাষাতে সব করতে পারো। এখন তাড়াতাড়ি সাইন করে দাও। রায় কথা বাড়ালো না। চোখের পানি মুছে সাইন করে দিল পেপারে। রায় সাইন করতেই আবরার পেপারটা নিয়ে গেল। তারপর বলল, এখন যাও ঘর থেকে। আর শোনো, তোমার জামাকাপড় আর কাবার্ডে রাখতে পারবে না। আমি ব্যাগে ভরে রেখেছি। ঘরের অন্য কোথাও রেখে দিও। রায় নিজের কান্না আটকে রাখলো যতটা সম্ভব। সে আবরার সামনে দুর্বল হবে না। রায় শীতের মধ্যে চলে গেল বারান্দায় একটা বালিশ আর কম্বল নিয়ে। হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে আছে রায়। স্বচ্ছ থাই দরজায় বারবার আঘাত করছে সে। রায় দুঃখভরা কণ্ঠে বলল, আবরার, দয়া করে দরজাটা খুলুন। আমি বাইরে থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি ফ্লোরে শুয়ে থাকবো। তবুও আমাকে ভেতরে যেতে দিন। আবরার, আমার কথা শুনছেন? আমি ঠান্ডা বাতাসে ঘুমাতে পারছি না। আমার মাথায় খুব ব্যথা করছে। রাইয়ের কথাগুলো আবরার শুনতে পাচ্ছিল, কিন্তু সে বিছানা থেকে উঠছে না। রাইয়ের যা ইচ্ছা হোক তাতে তার কি? এতটা নিষ্ঠুর হবেন না। একটু দয়া করুন আমার উপর। আবরার, অত্যন্ত মাথা ব্যথার ঔষধটা দিন আমাকে। আমি আর সহ্য করতে পারছি না। এবার আবরার ভীষণ রাগ হলো। নিজেও ঘুমাচ্ছে না আর তাকেও ঘুমাতে দিচ্ছে না। আবরার রাগ হয়ে দরজার কাছে গেল। তারপর বলল, এভাবে চিৎকার করছো কেন? অভদ্র লোকের মতো চিৎকার করে আমার ঘুমটা 12টা না বাজালে শান্তি হচ্ছিল না। আবরার, বাইরে প্রচুর ঠান্ডা বাতাস। আমি একটুও ঘুমাতে পারছি না। আমার মাথাটা অনেক ব্যথা করছে। একটু ঔষধ দিন না প্লিজ। কি ভেবেছো আমি কিছু বুঝি না? সব তোমার রুমে ঘুমানোর ধান্দা। তাড়াতাড়ি ঔষধটা নাও আর চলে যাও। রাই ঔষধের পাতা থেকে একটা ঔষধ নিল। তারপর আবারও ডিভানে চলে গেল। কিন্তু অশ্রু সজল চোখে আবরার দিকে একবার তাকিয়েছিল। আবরার রায়ের সেই চোখ কি দেখেছিল? রায় ডিভানে যেতেই আবরার আবারও দরজা আটকে দিল। একটু একটু করে রাত পার হয়ে গেল, কিন্তু রায়ের চোখে ঘুম ধরা দিল না।
শেষ রাতের দিকে রায় ঘুমিয়ে গেল। এই মেয়ে আর কতক্ষণ ঘুমাবে? আবরার চিৎকারে রাইয়ের ঘুম ভেঙে গেল। আমার মা বাবাকে দেখাতে চাও যে আমি তোমাকে সারা রাত বাইরে রেখেছি, তাই না? রাই আবরার দিকে তাকিয়ে রইল ঘুম ঘুম চোখে। তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। এখন তাড়াতাড়ি ওঠো। রাই ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে যাবে, তখন আবরার বলল, আমাদের মধ্যে যা হয়েছে তা যেন মা বাবা না জানে, বুঝেছো? রায় আবরার দিকে তাকিয়ে রইল। রায় মুখে কিছু বলতে পারল না। ভেতরটা শেষ হয়ে যাচ্ছে রায়ের। তবুও কাউকে কিছু বুঝতে দেবে না সে। কিছুক্ষণ আগে রায় নাস্তা করে বেরিয়ে গেছে মিশকার সাথে। রায় আর মিশকা যাচ্ছে। হঠাৎ রায় মিশকাকে বলল, আপু, গাড়িটা একটু থামাতে বল না ড্রাইভার আঙ্কেলকে। কেন, কিছু লাগবে? মিশকা বলল। রায় বলল, আসলে আপু, আমার একটু কাজ আছে। তুমি যাও, আমি একটু পরে যাব। মিশকা রায়কে নামিয়ে দিল আর যাওয়ার সময় রায়কে সাবধানে থাকতে বলল। মিশকার গাড়ি যেতেই রায় একটা রিক্সা ডেকে নিল। তারপর রওনা দিল হাসপাতালের দিকে। রায় এখন বসে আছে ডাক্তারের চেম্বারে। ডাক্তার রায়কে বলল, আপনার মাথা ব্যথা আজ কতদিন যাবত? আজ প্রায় 6 মাস ম্যাডাম। এতদিন মাথা ব্যথা আর আপনি এখন ডাক্তারের কাছে এসেছেন? আর কোনো উপসর্গ আছে আপনার? মাঝে মাঝে আমার জ্বর আসে রাতে। আজকাল মাথার পেছনে খুব ব্যথা করে। বেশিক্ষণ বসে থাকতে পারি না। আর 2 দিন আগে নাক থেকে রক্ত এসেছিল। আপনাকে আমি কিছু টেস্ট দিচ্ছি। এগুলো তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন। একদম দেরি করবেন না। রায় চেম্বার থেকে বের হয়ে টেস্টগুলো তাড়াতাড়ি করিয়ে নিল। টেস্ট করার পর রায় আবারও কলেজের দিকে রওনা দিল। মিশকা ক্লাস থেকে বের হয়ে রায়কে না পেলে সন্দেহ করবে। রায় সিএনজি নিয়ে তাড়াতাড়ি চলে গেল কলেজে। অপরদিকে আবরার হাজার চেয়েও গাড়ি ব্রেক করতে পারছে না। আজ বাবার অফিসে সে এসেছে। আফজাল খান আবরারকে ব্যবসার হাল ধরতে বলেছেন। আবরার আসার সময় নতুন গাড়ি নিয়ে অফিসে এসেছে, কিন্তু গাড়িটা ব্রেক কেন করছে না সেটাই আবরার বুঝতে পারছে না। বারবার ব্রেক করতে চেয়েও ব্যর্থ সে। আবরার গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক চলে আসে। আবরার নিজের গাড়ি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। আবরার গাড়িটা বিরাট বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। রায় আর মিশকা কিছুক্ষণ আগে বাসায় এসেছে। রায় রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রায় নিচে যেতেই দেখলেন আফজাল খান কাউকে কল করছে। তার মুখে চিন্তার ছাপ। রায় আফজাল খানের পাশে বসলো। তারপর বলল, বাবা, আপনাকে চিন্তিত লাগছে। কিছু কি হয়েছে? আফজাল খান হালকা হেসে বললেন, না মা, কিছু হয়নি। আবরার ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। যাও, খেয়ে নাও এখন। সন্ধ্যা হয়ে গেছে, আবরার ফোন ধরছে না। আফজাল খান গাড়ি নিয়ে বের হবেন এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। আফজাল খান ফোনের দিকে তাকিয়ে দেখলো আবরার নাম্বার থেকে কল এসেছে। তিনি সাথে সাথে কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বললেন, আমি পুলিশ অফিসার শওকত বলছি। আফজাল বললেন, এটা আমার ছেলের নাম্বার। আপনার কাছে আমার ছেলের ফোন কেন? আসলে ওনার গাড়ি ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে। আপনার ছেলে এখন হাসপাতালে ভর্তি। আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হাসপাতালের ঠিকানায় চলে আসুন। আফজাল খান আর দেরি করলেন না। আবরার গাড়ি দুর্ঘটনার কথা আনিলা বেগম শুনতেই ডুকরে কেঁদে উঠলেন। আবরার দুর্ঘটনায় রাইয়ের পায়ের নিচের মাটি যেন সরে গেছে। রাই আফজাল খানের কাছে কাঁদতে কাঁদতে বলল, বাবা, উনি ঠিক আছেন তো? বাবা, ওনার কিছু হয়নি তো? আমি জানি না মা, কিন্তু তাড়াতাড়ি এখন আমাদের হাসপাতালে যেতে হবে। আফজাল খান যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে হাসপাতালে গেল। রায় দৌড়ে গাড়ি থেকে বের হয়ে গেল। রায় রিসেপশন থেকে আবরার কেবিন নাম্বার জেনে নিল। রায় দৌড়ে কেবিনের কাছে গেল। রায়ের মনে হচ্ছে কেউ তার কলিজা টেনে বের করে নিয়েছে। চোখের পানি যেন থামতে চাইছে না। রায় কাছের জানালা দিয়ে ভেতরে তাকালো। রায়ের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কেবিনের ভেতর থেকে ডাক্তার বের হতেই রায় বলল, আমার স্বামীর কি অবস্থা ডক্টর? আপনার স্বামী ভালো আছেন। মাথায় খুব একটা ব্যথা না পেলেও হাতে আর পায়ে বেশ ক্ষত হয়েছে। 6 মাসের আগে ঠিকমতো হাঁটতে পারবে বলে মনে হয় না। তবে সঠিকভাবে সেবা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। জ্ঞান আসতে রাত হবে, চিন্তা করবেন না। ডাক্তার কথাগুলো বলে চলে গেল। রাত 2টা বাজে, চারিদিকে নীরবতা বিরাজমান।
রায় আরবার পাশেই একটা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেই রায় ঘুমিয়ে গেছে। আবরার আস্তে আস্তে চোখ খুলতেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। আবরার পাশে তাকাতেই রায়কে দেখতে পেল। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। আবরার ইচ্ছে হলো না রায়কে ডাকতে, কিন্তু পানির পিপাসায় তার গলা শুকিয়ে গেছে। আবরার রায়কে আস্তে করে ডাক দিয়ে বলল, এই শুনছো রায়? আবরার ডাক দিতেই রায় তার বিধ্বস্ত চোখে তাকালো। রায় ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আপনার কিছু লাগবে? আপনার কষ্ট হচ্ছে কোথাও? ডাক্তার ডাকবো আমি? রায়কে থামিয়ে দিয়ে আবরার বলল, আমি ঠিক আছি রায়, আমার খুব পানির পিপাসা পেয়েছে, একটু পানি দেবে আমাকে? এই প্রথম আবরার রায়ের সাথে ভালো মতো কথা বলেছে। রায় খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভালোবাসার মানুষের একটু ভালো কথা অমৃতের থেকেও উত্তম প্রেমিকার কাছে। রায় অতি ব্যস্ত হয়ে আবরার কাছে পানি নিয়ে এলো। রায় আস্তে করে আবরার মাথার নিচে হাত দিল। আবরার মাথাটা একটু উঁচু করে পানি খাইয়ে দিল। আবরার পানি খেয়ে শুয়ে রইল। তারপর বলল, মা বাবা আসেনি, তুমি এখানে কেন? রাইয়ের এখানে থাকাটা আবরার পছন্দ করছে না, এটা রায় বুঝতে পারল। রায় একটা শুকনো হাসি দিয়ে বলল, ওনারা এসেছেন। বাবা আর মিশকা বাইরে আছেন। মা আপনার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছেন, তাই বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবরার আর কিছু বলল না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আবরার আর ঘুম আসছে না। রায় আবরার পাশেই বসে আছে। আবরার ঘুমাচ্ছে না, তাই রায় বলল, আপনি ঘুমাচ্ছেন না কেন? আবরার আস্তে করে বলল, আমার মাথা ব্যথা করছে, তাই ঘুম আসছে না। রায় কোনো কথা না বলে আবরার মাথায় হাত বুলাতে লাগলো। আবরার কঠিন চোখে রায়ের দিকে তাকালো। রায় কিছু না বলে মুচকি হাসি দিল। আবরার এবার বলল, তুমি কেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ? হাত সরাও। আরো 4 মাস আমি আপনার স্ত্রী। আপনার মাথায় আমি ছাড়া আর কে হাত বুলিয়ে দেবে শুনি? 4 মাস পর না হয় আরেকটা বিয়ে করে নেবেন। আবরার মুখ ভার করে শুয়ে রইল। সে অসুস্থ বলেই রায় তাকে এই কথাগুলো বলছে, এটা আবরার বুঝলো। একবার সুস্থ হোক, তারপরে বুঝাবে। রায়ের নরম হাতের পরশে আবরার ঘুমিয়ে গেল। কিন্তু রায় আর ঘুমালো না। সারা রাত আবরারকে দেখেই পার করে দিয়েছে। বেলা 11টায় আবরার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো রায় নেই। এর মধ্যে কেবিনের ভেতরে নার্স প্রবেশ করলো। নার্স আবরারকে সজাগ দেখে বলল, গুড মর্নিং মিস্টার খান। আবরার নার্সকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, গুড মর্নিং। নার্স কাজ করতে করতে বলল, আপনি কিন্তু খুব লাকি স্যার, আপনি লাখে একজন স্ত্রী পেয়েছেন। কাল হাসপাতালে এসে তার কি কান্না আপনার জন্য। সারা রাত আপনার কাছে বসেছিল, আমরা হাজার বলেও সরাতে পারিনি। উনি একটু আগে 1 ঘন্টার জন্য একটু বাইরে গেছেন, আপনার খেয়াল আমাকে রাখতে বলে গেছেন। আবরার রায়ের প্রতি রাগ হলো। সে অসুস্থ এটা জেনেও মেয়েটা তাকে রেখে চলে গেছে। মেয়েটা ভালো নাটক করতে পারে, সবাইকে বোঝাচ্ছে সে আমাকে ভালোবাসে, কিন্তু তাকে তো আমার থেকে ভালো কেউ চেনে না। আবরার শুয়ে আছে। এর মধ্যে রায় ভেতরে প্রবেশ করলো। আবরার আর চোখে রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা মলিন হয়ে আছে, মুখটা বড্ড বেশি শুকনা লাগছে। রায় অনেক কষ্টে একটু হাসলো। তারপর বলল, কেমন আছেন? শরীরটা এখনো ভালো লাগছে, আসতে একটু বেশি দেরি হয়ে গেছে তাই না? আবরার শক্ত কণ্ঠে বলল, অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবার সাথে এমন একটা ভাব করছো যে আমাকে কত ভালোবাসো, কিন্তু আমি মরে গেলেও তো তোমার কিছু যায় আসে না। রায় টলমলে চোখে আবরার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যিই বড্ড অবুঝ আবরার। আমার সব আয়ু আপনাকে দিতেও আমার আপত্তি নেই, কিন্তু কি করব বলুন, ওইটাও নেই আমার কাছে খুব বেশি। আপনি আমাকে সত্যি বুঝলেন না। রায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তারপর কেবিন থেকে বেরিয়ে গেল চোখের পানি মুছতে মুছতে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে আবরারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আবরার ঘরে শুয়ে আছে। রায় স্যুপ নিয়ে ঘরে আসলো। আবরার পাশে বসে রায় বলল, এখন ঔষধ খেতে হবে। আমি স্যুপ খাইয়ে দিচ্ছি, আপনার কোনো কথা শুনবো না আমি। তাড়াতাড়ি খেয়ে নিবেন। আমার উপর হুকুম জারি করছো তুমি? তুমি কি ভেবেছো আমি অসুস্থ বলে কিছু করতে পারবো না? রায় সুপে ফু দিতে দিতে বলল, আপনার উপর আমি হুকুম জারি করতে চাই না। তবুও যদি আপনার মনে হয় আমি আপনাকে হুকুম করছি, তাহলে হ্যাঁ, আমি হুকুম করছি। যতদিন বেঁচে আছি ততদিন না হয় হুকুম করে গেলাম, ক্ষতি কি?
মরে গেলে তো আর পারবো না। হঠাৎ হয়তো একদিন দেখবেন আমি আর নেই। ওই দিন হাজার চাইলেও আর হুকুম করতে পারবো না। তাই যতদিন বেঁচে আছি ততদিন না হয় আমার মতো করেই থাকুন। ক্ষতি কি তাতে? আর তো কয়েকটা দিন মাত্র। আবরার এবার রাইয়ের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, এখনই মরার কথা বলো কিভাবে? তোমার থেকে বয়স্ক লোক পড়ে আছে এখনো, আর তুমি মরার কথা বলছো? রায় হাসলো, তারপর আস্তে করে বলল, ওপারে যাওয়ার চিঠি যে কোনো সময় চলে আসে। আমার চিঠিও চলে এসেছে। যে কোনো সময় আমাকেও হয়তো চলে যেতে হবে। আমার যাওয়ার সময় যে ঘনিয়ে আসছে আবরার। আপনার অজান্তেই হয়তো একদিন হারিয়ে যাব কোনো এক কুয়াশা ঢাকা ভোরে।